ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস হচ্ছে আমরা ওয়েব পেজে কিভাবে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে নির্দিষ্ট একটা সমীকরণকে ওয়েব পেজে দেখাতে পারি। তো আমি এখানে দুইটা সমীকরণ লিখেছি। প্রথম সমীকরণটা সম্পূর্ণ সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। কারণ আমরা বলেছিলাম যে সুপারস্ক্রিপ্টের মাধ্যমে সাধারণত কোনো লেখাগুলো পাওয়ার আকারে ওয়েব পেজে দেখায় এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কোনো লেখাগুলো বেদ আকারে শো করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে পাওয়ার এর পাওয়ার কোনটা হবে এবং বি এর পাওয়ার কোনটা হবে সেটা প্রথমে আমরা নির্ণয় করব। শুধুমাত্র যদি আমি সি কে কল্পনা করি তাহলে এটা হবে আমাদের বি এর পাওয়ার, আর বি তারপরে পাওয়ার সি এবং তারপরে বি, এটা হচ্ছে এর পাওয়ার। তাহলে টোটাল পাওয়ার যেটা আছে এই পাওয়ারটা যদি তুমি হিসাব করার নিয়মটা কেমন, হিসাব করার নিয়মটা হচ্ছে তুমি তিনটা লাইন কল্পনা করো। ঠিক আমরা যেভাবে আমরা একটা নির্দিষ্ট দাগ কাটা যে খাতাগুলো আছে সেখানে দেখবা যে আমরা মিডল বরাবর একটা অ্যালফাবেট লেখার পরে তারপরে যেটা যে অ্যালফাবেটের মানটা বড় বা যেটা হচ্ছে আমরা আপার কেসে লিখি সেটা উপরের দিকে লিখতে হয়। তো আমি যদি এখানে এরকম রুলিং একটা পেপার কল্পনা করি, তো মনে করো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এ, তারপরে বি, তারপরে সি, এগেইন বি, তারপরে হলো এ। তবে বিষয়টা হচ্ছে এ আর এ হলো একই লাইনে আছে, তার বি আর বি হলো একই লাইনে আছে, আর সি শুধুমাত্র একটা তোমার সিঙ্গেল মান আকারে আছে সব থেকে উপরে। তো আমি যদি কল্পনা করি যে এর পাওয়ার কোনটা হবে, এর পাওয়ারটা হচ্ছে বি, সি আর বি, এটা হচ্ছে সম্পূর্ণ এর পাওয়ার। আর যদি শুধু বলি বি এর পাওয়ার কোনটা হবে, বি এর পাওয়ারটা হবে অনলি সি হবে। অনেকেই যে ভুলটা করে থাকে পরীক্ষাতে সেটা হলো মনে করে যে বি এর নিচে যেহেতু এ আছে তাহলে এটা হয়তো বা বি এর বেজ হবে, অর্থাৎ এখানে অনেকেই ভুলে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারে। যেমন ভাবে এখানে দেখো বি এর বেজ হলো সি, এখানে বি এর বেজ কত সি, তো এই ক্ষেত্রে তুমি সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারছো। কিন্তু আমার লেফট সাইডে যেটা আছে এখানে বি এর বেজ যেটা এ, এটার জন্য কিন্তু তুমি সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণটা হচ্ছে তুমি যেভাবে লাইনটা ড্রয়িং করে নিয়েছো এই লাইনটা ড্রয়িং করে নিলে সহজেই বোঝা যায় যে কোনটা আসলে বেস কোনটা হলো তোমার পাওয়ার। যেমন আমার রাইট সাইডে যে লেখাটা আছে এটা সম্পূর্ণ সাবস্ক্রিপ্ট আকারে আছে। তো তুমি যখন তিনটা লাইন কল্পনা করবা, আমি এখানে লাইনটা কল্পনা করি তোমাদের বোঝানোর জন্য। প্রথম হচ্ছে এ, তারপরে লেখা আছে তার বেজ হলো বি, তার বেজ হলো সি, আবার এখানে বি আর বি একই লাইনে আর এখানে এ একই লাইনে। তাহলে আমরা দেখলাম যে এখানে বি এর বেজ হলো সি, তাহলে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্টের ভ্যালু সি, কার জন্য? বি এর জন্য। আবার বি তারপরে বেস সি, তারপরে আবার এই বি, এইটা সম্পূর্ণটা হলো এর বেজ। তাহলে এটা সম্পূর্ণ যদি এর বেজ হয় তখন আমরা ঠিক এর পরে লিখবো সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার। অর্থাৎ আমাদের বাম সাইডে যে সমীকরণটি আছে এই সমীকরণটার জন্য শুধুমাত্র আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব, আর ডান সাইডে যেটা আছে এটার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার আমি গত লেকচারে যেটা ব্যাখ্যা করেছিলাম, আমি ঠিক এর পর থেকে আবারও সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের যে অ্যাপ্লিকেশনটি বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে সেটা আবার ব্যাখ্যা করে দেখাচ্ছি। কারণ পরীক্ষাতে সাধারণত ফরম্যাটিং ট্যাগ থেকে মনে রাখবা, ফরম্যাটিং ট্যাগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাগ হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। যেটা হলো সাব এস ইউপি সুপ যেটা আছে সুপারস্ক্রিপ্টের জন্য পাওয়ারের জন্য, আর সাবস্ক্রিপ্টের জন্য এস ইউবি সাব। এই দুইটা ট্যাগের ব্যবহার যদি ভালো করে তুমি শিখতে পারো তাহলে এখান থেকে সিকিউ কমন পাবা এবং এমসিকিউ কমন পেয়ে যাবা। তো আমরা সরাসরি আমাদের এই দুইটা মান আমরা ওয়েব পেজে এখন দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের HTML এডিটর হিসেবে আমরা যেটা বলেছিলাম নোটপ্যাড প্লাস প্লাস আমরা ব্যবহার করেছিলাম। তো আমি সরাসরি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এটা আমার গত লেকচারে তোমাদের আমি এগুলো পড়াইছিলাম, তো এগুলো আমি কেটে দিচ্ছি। আমি নতুন একটা উইন্ডো তৈরি করি, এখানে ফাইলে যাই, সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে আমি এখানে জাস্ট যেহেতু নতুন আজকে একটা পেজ তৈরি করব সাবস্ক্রিপ্টের মাধ্যমে এবং সুপারস্ক্রিপ্টের মাধ্যমে, এই জন্য আমি সাব সাব সুপ সুপ নামে আমি পেজে একটা নির্দিষ্ট নাম দিব। তো প্রথমে যে ফোল্ডার ছিল ফোল্ডার আগে সেভ করে নিই আমরা।
এখানে আমি সেভ করেছিলাম হচ্ছে তালহা নামে সেভ করা ছিল। এখানে আমি নাম দিলাম প্রথমে সবগুলো সুপার স্ক্রিপ্ট, তার মানে সুপের ভিতরে সুপ, তাহলে আমি দিলাম সুপ ট্যাগ সুপ ডট html। আমার লেখা দেখতে পাচ্ছ সবাই তোমরা? জি স্যার। ওকে, সুপ কেন লিখলাম? কারণ এখানে আমাদের দুইটা সুপার স্ক্রিপ্ট ট্যাগ কম্বাইনলি ব্যবহার করতে হবে। এটাকে অনেক সময় আমরা নেস্টিং বলি, মানে একটা সুপের মধ্যে আরেকটা সুপ লিখতে হবে। তো এটা নেস্টিং কেন বলি? কারণটা হচ্ছে তুমি যদি কল্পনা করো যে এর পাওয়ার বি, তার পাওয়ার সি, তারপরে বি এগেইন এ, যখন আমি বডি ট্যাগের মধ্যে এই সম্পূর্ণ লেখাটা ওয়েব পেজে শো করব, তখন আমাকে এখানে সুপার স্ক্রিপ্টের মধ্যে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ নেস্টিং করতে হবে। একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগের ব্যবহার হলে সেটাকে বলা হয় নেস্টিং। যেমন বি এর পাওয়ার সি, তার হচ্ছে তারপরে বি, তাহলে আমি যদি শুধুমাত্র এতটুকু কল্পনা করি তাহলে সেটা এমন হবে বি, তারপরে সুপ, তারপরে সি, তারপরে সুপ ক্লোজ, সুপার স্ক্রিপ্ট ক্লোজ, মানে সি যেহেতু পাওয়ার, কার পাওয়ার? বি এর পাওয়ার। এখন এইটা আবার সম্পূর্ণ এর পাওয়ার, তাহলে আমি যদি এখন এ লিখি, এর পাওয়ারটা হচ্ছে সম্পূর্ণটাই, তাহলে আমরা এখন লিখবো এ সুপ, এখানে সুপ শুরু করব, করার পরে আমরা এখানে সুপ ক্লোজ করে দেবো। অর্থাৎ যদি সুপ এখানে শুরু করতে হয় এর সুপার স্ক্রিপ্ট হিসাবে, তখন আমাদের এর সুপার স্ক্রিপ্ট ক্লোজ করতে হবে ঠিক এখানে ক্লোজ করতে হবে। তার মানে আমরা এখানে সুপ ক্লোজ করে দেবো, এই জায়গায় সুপটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এ লিখতে হবে। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের ওপেনিং সুপ আর এটা ক্লোজিং সুপ। আর বি এর ক্ষেত্রে এটা হলো ওপেনিং সুপ আর এটা হলো ক্লোজিং সুপ। তাহলে সুপের মধ্যে সুপ, অর্থাৎ একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগের ব্যবহার সেম ট্যাগের মধ্যে, তাহলে এটাকে বলা হয় তোমার নেস্টিং সুপ। অর্থাৎ একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ যখন তুমি ইউজ করছো সেটা হলো নেস্টিং সুপ ট্যাগের ব্যবহার, তাই না? তো আমরা যেটা এখন শো করব সেটা হচ্ছে নেস্টিং সুপ। এই জন্য আমি নামটা দিয়েছি সুপ ডট এইচটিএমএল, সুপ ডট এইচটিএমএল। আশা করি বুঝতে পারছো। আর তুমি পেজের নাম ডট এইচটিএম নামেও সেভ করতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমি এখন নোটপ্যাডে যাচ্ছি, যে আমি এখন সম্পূর্ণ কোডিং লেখা শুরু করি। প্রথম লিখতে হবে এইচটিএমএল, তোমরা জানো আপার কেস লোয়ার কেস যে কোনো কেসে লিখতে পারো, অর্থাৎ ছোট হাতের বড় হাতের, কারণ এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। হেড, তারপরে টাইটেল শুরু করি, টাইটেলের ভিতরে লিখো মাই ফার্স্ট নেস্টেড সুপারস্ক্রিপ্ট ট্যাগ, নেস্টেড সুপারস্ক্রিপ্ট ট্যাগ স্ল্যাশ টাইটেল। ওকে, লেখাটিকে শুরু করে দিচ্ছি আমি একটা পেজে দেখার জন্য। এরপরে আমরা হেডটা ক্লোজ করে দিই, স্ল্যাশ হেড। তারপরে বডি শুরু করো, বডি এর মধ্যে আমাদের ট্যাগটা লিখতে হবে। তো আমরা প্রথমে লিখবো এ, তার পাওয়ার হচ্ছে সুপার স্ক্রিপ্ট সেটা থাকবে হলো বি। স্যার দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দেখতে পাচ্ছ না তো? তোমরা তো নো স্যার। সরি, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বি সুপ, তার পাওয়ার হলো সি, এগেইন স্ল্যাশ সুপ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্লোজ করতে হবে বি, তারপরে আবার স্ল্যাশ সুপ। তাহলে এটা হচ্ছে আমাদের সুপের, দেখো ওপেনিং, এটা হলো এর ওপেনিং সুপ, ক্লোজিং সুপ, এটা বি এর ওপেনিং সুপ, বি এর ক্লোজিং সুপ। এরপরে আমরা এ লিখব, লেখার পরে আমরা বডিটা একদম ক্লোজ করে দিচ্ছি, স্ল্যাশ বডি, তারপরে আমরা ক্লোজ করে দেব স্ল্যাশ এইচটিএমএল। সেভ করে দাও। আমরা মূলত এখানে সুপারস্ক্রিপ্টের ব্যবহার দেখিয়েছি, অর্থাৎ ফরম্যাটিং ট্যাগের ভিতরে যেমন ভাবে বলেছিলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আইএনএস, টেল, স্ট্রাইকেস,
আমি যতগুলো ফরম্যাটিং ট্যাগের নাম বলেছিলাম তার ভিতরে কিন্তু সুপারস্ক্রিপ্টের নাম বলেছিলাম সুপ। তাহলে আজকে শুধুমাত্র আমরা সুপারস্ক্রিপ্টের ভিতরে মানে ফরম্যাটিং এর মধ্যে সুপ ট্যাগের ব্যবহারের মাধ্যমে একটা ইকুয়েশনকে আমরা ওয়েব পেজে কিভাবে দেখাতে পারি তার জন্য একটা HTML কোড লিখলাম। এখন এটা আমি ওয়েব পেজে রান করে দেখাই। আমি প্রথম ফাইল এক্সপ্লোরে যাচ্ছি। ওকে, এখানে রিসেন্ট ফাইলে শো করার কথা, অলরেডি চলে আসছে রিসেন্ট ফাইলে। তুমি কি দেখতে পাচ্ছ রিসেন্ট ফাইল যেটা আছে সুপ ট্যাগ? জি স্যার। আচ্ছা, এটা আমি ওপেন করে ফেলি এখন। পেজটাকে জুম করে ফেলাম। অলরেডি চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের এর পাওয়ার বি তার পাওয়ার সি, তাই না? এইভাবে আমরা একটা ইকুয়েশন ওয়েব পেজে দেখাতে পারি। এখন যদি আমরা নতুন একটা পেজ তৈরি করি যেখানে শুধুমাত্র সাবস্ক্রিপ্টের ব্যবহার হবে, তো শুধুমাত্র আমি যেটা করবো আমি এটাকে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে নতুন একটা উইন্ডোতে আমি পেস্ট করে দেবো। দিয়ে এখানে আমি ফাইলে যাব, ফাইলে দিয়ে সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে আমি শুধুমাত্র নাম চেঞ্জ করে দিব sub.html। এখন আমরা সুপের জায়গায় লিখে দিব সাব, শুধুমাত্র সুপের জায়গায় লিখে দিব হলো সাব, তাই না? অর্থাৎ পি এর জায়গায় বি লিখে দাও, পি এর জায়গায় বি লিখে দাও। এখন সেভ করে ফেলো। সেভ করে এখন তুমি আবার রিসেন্ট ফাইলে যাও। এখন দেখো সাব চলে আসছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। এখন এটাকে আমি ওপেন করে ফেলি। এখন দেখো পেজ শো করছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন মনে করো যে আমি এই লেখাটিকে এখন আমি একটা ওয়েবের মতো দেখাবো বা একটা ঢেউয়ের মতো। প্রথমে আমি লেখার শুরুতে বলেছিলাম যে যদি এমন হয় যে একটা ইকুয়েশন দেখতে ঢেউয়ের মতো মনে হবে, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমি আমার আগের যেটা আছে এই ইকুয়েশনটা আছে সুপারস্ক্রিপ্ট, এটা আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নতুন একটা উইন্ডো তৈরি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আর এখানে যে সাবটা আছে এই সাবটা আমি জাস্ট কপি করে নিচ্ছি, অনলি সাব মানে সাবের লাইনটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক এই জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে কি হতে পারে দেখো। এখন আমি এটাকে সেভ করে ফেলি, ফাইল সেভ অ্যাজ। এটা এখন নাম দিলাম sub.html। সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে এইটা লিখলে পরে আমাদের ইকুয়েশনটা কেমন হতে পারে সেটা হলো, ঠিক আমি যদি তোমাদের আমার জার্নাল সফটওয়্যারে ড্রয়িং করে দেখাই, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে এমন: এর পাওয়ার বি তার পাওয়ার সি, তারপরে বি, তারপরে এ, এগেইন এ, তারপরে বি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। আবার যদি আমি এখানে আরো টাইপ করে ফেলি, কারণ এখানে আমাদের দুইটা মান দেওয়া, এই মানটা হচ্ছে প্রথম, এই মানটা হলো সুপের জন্য আর পরের মানটা হলো সাবের জন্য। এখন মনে করো যে যদি আমি এটাকে বারবার কপি পেস্ট করে দিই তাহলে কেমন লেখা দেখাবে? তাহলে আবার এ, তারপরে তার পাওয়ার বি, সি, বি, এ, আবার এ, বি, সি, বি, এ। তখন দেখো এটা আবার সুপ, এটা আবার সাব। তার মানে যদি আমি সুপার সাব এভাবে পাশাপাশি লিখে দিই তাহলে আমাদের টোটাল একটা তরঙ্গের মতো মনে হবে যে লেখাটা একটা ঢেউয়ের মতো আমার ওয়েব পেজে দেখাচ্ছে। এখন একটা ঢেউয়ের মতো মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। আমি এটাও মূলত দেখাবো আমাদের উদ্দীপকে যদি এমন কোনো তোমার টেক্সট দেওয়া থাকে, ধরুন এরকম ঢেউয়ের মতো টেক্সট দেওয়া আছে, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রী হয়তো বা প্রথমে দেখেই ভয় পেয়ে যেতে পারে যে এরকম টেক্সট সাধারণত আমরা তো দেখি নাই। কিন্তু আসলে এটা খুবই সিম্পল। এটা যদিও দেখতে একটা ওয়েবের মতো, তারপরেও এটা ওই সাব আর সুপের ব্যবহারই দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে জাস্ট যেটা করব, আমি এখানে ওই লেখাটা জাস্ট যেটা আছে ওইটা আমরা কপি করে পেস্ট করে দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আমি জাস্ট আমার নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি, দিয়ে আমি এই সেম লেখাটাই আমি জাস্ট কপি করে দেবো। কপি করলাম, কপি করে এখানে নিচে লাইনে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমাদের রিসেন্ট ফাইলে যাচ্ছি।
দেখো রিসেন্ট ফাইলে চলে আসছে সাব সাব সোর্স, দেখতে পাচ্ছ কি এটা? হ্যাঁ স্যার। ওকে, এখন এটা ওপেন করে দাও। অলরেডি চলে আসছে, আমি একটু বড় করে দিচ্ছি। একটা ঢের মতো মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। ওকে, এখন তুমি যদি এটাকে আবার কপি করে পেস্ট করে দাও, এরকম একাধিক স্ট্রিমটা এই চারটা যদি আবার কপি করে পেস্ট করে দাও, তখন কেমন হবে দেখো। তার মানে আমার সাবের পরে সুপ যেটা আছে এটা আমার সম্পূর্ণভাবে কপি পেস্ট করে এভাবে লিখে দিলে কিন্তু একটা স্ট্রিম আকারে শো করবে। দেখো এখন আমি অনেকগুলো কপি করে দিয়েছি, জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি, আর কিছুই না। সেম লেখাটা বারবার কপি করে পেস্ট করে দিলে সেটা একটা স্ট্রিম দেখাবে। এখন ঢেউয়ের মতো মনে হচ্ছে, কিন্তু যদি আবার এমন হয় যে লেখাটা মনে করো যে ঢেউয়ের মতো যেটা হবে সেটা পরের লাইনে এসে রিভার্স হয়ে যাবে। রিভার্স বলতে লেখাটা এমন হবে, ধরে নাও যদি এমন হয় যে লেখাটা মনে করো এমন ভাবে লেখা আছে এর পাওয়ার বি সি তারপরে বি তারপরে এ, আর নিচের লাইনে আছে এ বি সি এ, তখন দেখতে একটা সার্কুলার শেপ মনে হবে। যদি এইভাবে হয় তখন লিখতে হবে কেমন ভাবে দেখো, প্রথম লাইনের সাথে সেকেন্ড লাইনের কম্পেয়ার করতে হবে। এটা হলো উপরের লাইন, এটা হলো নিচের লাইন, তাই না? বুঝতে পারছো কিনা? আমি যদি লাইন ব্রেক দিয়ে এভাবে লিখি তাহলে আমাদের লাইনটা ঠিক এমন হবে না? প্রথম হবে পাওয়ার সুপ, তারপরে হবে বেজ সাব, তখন এটা দেখতে একটা সার্কেলের মতো মনে হবে না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি সেটা কিভাবে আমরা লিখতে পারি দেখো। তাহলে আমরা যদি এখন আমি আবার জাস্ট ব্যাকে চলে যাচ্ছি, আমি জাস্ট একটা এক্সাম্পল ধরে নাও যে আমি এই লাইনটা ব্রেক দিয়ে দিলাম, এখানে লাইন ব্রেক দিয়ে দিলাম বিআর স্ল্যাশ, সেভ দাও। সেভ দিয়ে এখন তুমি এই পেজকে রিফ্রেশ দাও, তাহলে আমাদের প্রথম লাইনের পরে ব্রেক করে সেকেন্ড লাইনটা চলে আসবে। তো যদি আমি এখন রিফ্রেশ দিই তখন দেখবে একটা সার্কুলার শেপ তৈরি হয়েছে, হয়েছে কিনা? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন স্যার, মানে বিআর স্ল্যাশ দিলে কি স্যার সার্কেল হয়ে যাবে? যদি বিআর না দাও, দেখো বিআর না দিলে কি হবে, বিআর না দিলে ওইটা একটা ঢেউয়ের মতো মনে হবে। হ্যাঁ এটাকে রিফ্রেশ দাও, দিলে মনে হবে। এখন যদি আমি এই লাইনটা এই জায়গা থেকে ব্রেক করে এটা যদি ব্রেক করে আমি নিচের লাইনে লিখে দিই তখন একটা দেখতে সার্কুলার মনে হবে না? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে আমি যদি এখন ব্রেক করার জন্য এখানে লাইন ব্রেকটা ইউজ করি, ব্রেক ট্যাগ বিআর স্ল্যাশ দিয়ে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখো ওটা একটা মনে হবে যে ঢেউয়ের মতো। এখন যদি এরকম এরকম যদি আমি অসংখ্য ঢেউ তৈরি করতে পারি তখন মনে হবে যে আমার প্রত্যেকটা একটা সার্কেল ওয়াইজ ভ্যালুগুলো তৈরি হয়েছে। আমার কথা বুঝতে পারছো কিনা? যদি আমি সেম লেখাটা বারবার কপি করে পেস্ট করে দিই তাহলে সেটা কি হতে পারে? মনে করো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি প্রথম যেটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, এখন সেভ করে দিই। এখন ওটা এক লাইনে একটা ঢেউয়ের মতো মনে হবে। আমরা এখানে একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, চারটা পাইলাম, তার মানে এখানে আরো তিনটা মনে করো ধরবো। আমি যদি এখানে আবার চারটা আমি কপি করে পেস্ট করে দিই, রিফ্রেশ দাও, তাহলে এখানে দুইটা আবার এখানে একটা নিচের লাইনে চলে আসছে, আমি একটু মিনিমাইজ করে দিই। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করব, আমি ঠিক লাইন ব্রেক করাবো। লাইন ব্রেক করায় প্রথম যেটা হবে সেটা হবে সাবস্ক্রিপ্ট। ভালো করে লক্ষ্য করো, প্রথম যে মানটা আছে এটা কি সুপারস্ক্রিপ্ট না সাবস্ক্রিপ্ট? প্রথম যে মানটা আছে এইটা সম্পূর্ণ কি সুপারস্ক্রিপ্ট না? সুপারস্ক্রিপ্ট স্যার। আর এটা কি এই যে পরেরটা সাবস্ক্রিপ্ট স্যার। এখন যদি আমি লাইন ব্রেক করে আবার নিচের লাইনে আমি যদি সাবস্ক্রিপ্ট ব্যবহার করি, ধরুন সেটা হচ্ছে এমন যে আমি
নোটপ্যাডে গেলাম, যে আমি এখানে লাইন ব্রেক করলাম, লাইন ব্রেক করে আমার প্রথম ট্যাগটা হবে সাবস্ক্রিপ্ট, তাহলে আমি সাবস্ক্রিপ্ট থেকে কপি করলাম, করে আমি পরের লাইনে পেস্ট করে দিলাম। যে লাইন ব্রেক করে আমি কি করলাম, আমি দেখো এটা তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ঠিক না? ব্রেক ট্যাগ হ্যাঁ, যেখানে শেষ হয়েছে তার ঠিক পরে দেখো সাবস্ক্রিপ্ট না, তাহলে ওখানে একটা তোমার সার্কেল শো করবে। এখন তুমি পেজে দাও, যে রিফ্রেশ দাও, দেখো একটা সার্কেলের মতো মনে হবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমাদের আরো লাগবে হলো দুইটা, এখানে প্রথম এটা হলো সাব, এই সরি এটা হলো সুপ, তারপর হলো সাব। তাহলে আমাদের এখন রিভার্স হবে, এখন হবে সাব তারপর হবে সুপ। তাহলে এটার যাবে তোমার এটা যাবে হচ্ছে নিচে সুপ, তারপর এটা হবে সাব, তাই না? কিভাবে হবে দেখো, তাহলে আমি জাস্ট আর দুইটা লিখে দিব লাস্ট, অর্থাৎ এই দুইটা লাইন আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখো এটা কমপ্লিট একটা শেপ মনে হবে। এখন ধরে নাও যে পরীক্ষাতে এরকম একটা উদ্দীপক চলে আসলো, অথবা লাস্টের পার্টটুকু বাদ দিয়ে প্রথম দুইটা ওয়েভ আকারে দেখালো, প্রথম দুইটা, তখন তোমার কিভাবে তুমি লিখবা, তাই না? যদি প্রথম মনে করে এতটুকু আসলো, প্রথমে আসলো ঠিক প্রথম আসলো এই পর্যন্ত, ধরে নাও এতটুকু আসলো আমাদের সাব আর সুপের জন্য ফার্স্ট লাইন, আর সেকেন্ড লাইনটা হচ্ছে সাব আর সুপের জন্য সেকেন্ড লাইনের জন্য এতটুকু আসলো, আর পরটুকু আমি দেখাবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এইটা হলো সুপারস্ক্রিপ্ট, এইটা হলো সাবস্ক্রিপ্ট, আবার এইটা হলো সুপারস্ক্রিপ্ট। তার মানে উপরে সুপ কয়টা আর সাব কয়টা বলো তো, যদি আমি ঠিক এই পর্যন্ত দেখাই। স্যার সুপ দুইটা আর স্যার সাব একটা। আচ্ছা, আর নিচে কি, নিচে সাব দুইটা আর সুপ একটা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি এখন যদি আমাদের এই পেজকে যদি আমি এইভাবে দেখাই, দেখো উপরে হবে সুপ দুইটা আর সাব একটা। এখন আমি এখানে লাইন ব্রেক দেবো, আমি ঠিক এই জায়গাটা লাইন ব্রেক দেবো। লাইন ব্রেক দেওয়ার পরে আমার নিচে হলো সাব দুইটা আর সুপ একটা, আর নিচে গুলো সব কেটে দিচ্ছে, আমার এগুলো প্রয়োজন নাই। এখন সেভ করে দাও, সেভ করে পেজকে রিফ্রেশ দাও। কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে পরীক্ষাতে কিন্তু এভাবে এরকম উদ্দীপক আসতে পারে, তো এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধুমাত্র মনে রাখবা যে সাব আর সুপের ব্যবহারটা কোথায় সঠিকভাবে হয়েছে, এটা মনে রাখলে হবে। তাহলে বুঝতে পারছো তো? Yes, sir. ওকে।